আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে সবচাইতে দুর্ভাগা ক্রিকেটারটার নাম কি জানেন? দুর্ভাগা ক্রিকেটারটা হচ্ছেন শেখ মেহেদী হাসান, যিনি একটা ম্যাচ খারাপ খেললে পরের ম্যাচে বাদ পড়ে যান। কেন বাদ পড়ে যান? টিম কম্বিনেশনের একটা অজুহাত বা দোহাই দেয়া হয়, যাকে মূল্যায়ন করা হয় অনেকাংশে তার ব্যাটিং দ্বারা। অথচ শেখ মেহেদী হাসান টি-20 ফরম্যাটে বাংলাদেশের অন্যতম সেরা একজন স্পিনার, যিনি আইসিসি র্যাঙ্কিংয়ে একটা সময় কিন্তু শীর্ষ 10-এ চলে এসেছিলেন। অর্থাৎ আপনার দেশের সেরা টি-20 বোলার কাগজে কলমে তিনি কিন্তু সেই স্বীকৃতিটাও পেয়েছিলেন। বাট তারপরও শেখ মেহেদী হাসানকে অনেক সময় মূল্যায়ন করা হয়, তাকে হঠাৎ হঠাৎ করে 4 বা 5 নম্বরে ব্যাটিংয়ে প্রমোশন দেওয়া হয় উইদাউট এনি প্রিপারেশন। তখন তিনি পারেন না ঠিকঠাক মতো, পরের ম্যাচে আবার তিনি বাদ পড়ে যান এবং তিনি যে একজন খারাপ ক্রিকেটার বা চলেন না এই ধরনের রব উঠে যায়। কিন্তু আপাত দৃষ্টিতে সেটা মনে হলেও শেখ মেহেদী হাসান কিন্তু বোলিং পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের সাম্প্রতিক 2 বছরে টি-20 ক্রিকেটে যতগুলো বাইলেটারাল সিরিজের সাফল্য আছে, কিংবা এশিয়া কাপে বাংলাদেশ যেভাবে চোখে চোখ রেখে লড়াই করেছে, সে সমস্ত ম্যাচগুলোতে কিন্তু শেখ মেহেদী হাসানের ইম্প্যাক্ট পারফরমেন্স ছিল। কিংবা টার্নিং পয়েন্ট যদি বিবেচনা করি, শেখ মেহেদী হাসানের টার্নিং পয়েন্ট কাইন্ড অফ পারফরমেন্স ছিল, যেগুলো আমাদের কাছে খুব বেশি আন্ডাররেটেড। এবং আমাদের কাছে আন্ডাররেটেড দেখেই বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও কিন্তু শেখ মেহেদী হাসানের ওই রকম ডাক পড়ে না। দেখেন, পিএসএলে 6 জন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন, শেখ মেহেদী হাসান সুযোগ পান নাই। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, বোলিং পার্সপেক্টিভ বিবেচনা করলে শেখ মেহেদী হাসানের কিন্তু সুযোগ পাওয়াটা উচিত, কিংবা তিনি সুযোগ পাওয়াটা ডিজার্ভ করেন। কিন্তু ওই যে বললাম, আমাদের নিজেদের কাছে তিনি অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড। বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি দলগুলো আসলে কতটুকুই বা তাকে মূল্যায়ন করবে। আই হোপ শেখ মেহেদী হাসান তার ব্যাটিং ক্যাপাবিলিটির জায়গাটা নিয়ে হয়তোবা কাজ করবেন, বা সেটাকে হয়তোবা আরেকটু পলিশড করবেন, যাতে অন্তত আমরা তাকে হাইলি রেট করতে পারি। কারণ দিন শেষে আমাদের মগজে মননে একটা বিষয় সেট হয়ে যায়, সেটা হচ্ছে শেখ মেহেদী যেদিন ব্যাটিংটায় ফ্লপ করেন, ওই দিন তার বোলিংয়ে তিনি যাই করেন না কেন সেই জায়গাগুলো আমাদের সামনে আর মূল্যায়িত হয় না, বা আমরা ওইরকমভাবে মূল্যায়ন করি না। দেখেন, আমি কয়েকটা এক্সাম্পল আপনাদেরকে দিই। সেটা হচ্ছে শেখ মেহেদী কীভাবে টার্নিং পয়েন্ট জেনারেট করেন। এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের যে ম্যাচটা, সাইম আইয়ুব যখন ব্যাটিং করছিলেন, ঠিক আগের বলটায় লং অন অঞ্চলে একজন ফিল্ডার ছিলেন। ঠিক ওই সময়টাতে লং অনের ফিল্ডারটাকে শেখ মেহেদী হাসান কী করলেন, মিড অনে নিয়ে আসলেন সাইম আইয়ুবের জন্য। ইমিডিয়েট পরের বলটাতে সাইম আইয়ুব কিন্তু ওই জায়গাটাই ক্যাচটা দিলেন। সো এই যে ক্রিকেটিং সেন্সের জায়গাটা, শেখ মেহেদীর ক্রিকেটিং সেন্সটা, এটা শুধুমাত্র এই এশিয়া কাপের এই ম্যাচ না। আপনি যদি চিন্তা করে দেখেন, এন্টায়ার বিপিএল যখন তিনি ক্যাপ্টেন্সি করেছেন, চিটাগাংয়ের এই টিমটাকে তিনি ফাইনাল পর্যন্ত নিয়েছেন, এবং এন্টায়ার বিপিএলে তার ক্যাপ্টেন্সি কিন্তু খুব প্রশংসিত ছিল, মাথাটা বেশ ভালো। এবং এই কারণেই তাকে কিন্তু এর আগে একবার বাংলাদেশ টিমের ভাইস ক্যাপ্টেন্সিও দেওয়া হয়েছিল, বাট দিন শেষে তাকে সব ম্যাচ খেলানো হয় নাই, বিকজ ওই যে কম্বিনেশন, ব্যাটিং ভালো করতে পারেন নাই, যে কারণে হয়তো বা তাকে ওইভাবে মূল্যায়ন করা যায় না। বাট বোলিং পার্সপেক্টিভ থেকে বিপিএলের একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই। একটা দিন এরকম ছিল, আমার মনে আছে, ভেজা বলে কেউই বোলিং করতে পারছিলেন না, ভেজা বলে কোনো স্পিনারই ঠিকঠাক মতো বোলিং করতে পারছিলেন না। বাট ওই ভেজা বলে সবচাইতে ভালো বোলিং করেছিলেন শেখ মেহেদী, মানে ডিউ ফ্যাক্টর যখন কাজ করছিল, একটা বলও তিনি স্টাম্প করিডোরটাকে ছাড়েন নাই। প্রত্যেকটা বল স্টাম্প করিডোরটা মেনটেন করে বোলিং করছিলেন, বলটাকে গ্রিপও করছিলেন আসলে একটু অন্যভাবে, যেটা স্বাভাবিকভাবে রাইট আর্ম অফ ব্রেক বোলাররা গ্রিপ করেন না, একটু অন্যভাবে বলটাকে গ্রিপ করছিলেন, সেই জায়গাটা দেখা যাচ্ছিল। এবং ওই দিনটায় কমেন্টেটররা কিন্তু আলোচনা করছিলেন যে ভেজা বলে সব স্পিনাররা কিন্তু বোলিং করতে পারছে না, বাট শেখ মেহেদী হাসান ওই দিন ব্যতিক্রম ছিলেন। লাস্ট আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশ যে সিরিজটা খেলেছিল, সেই সিরিজের একটা এক্সাম্পল দিতে চাই। সেখানে ওই পিচে শেখ মেহেদী বুঝতে পারছিলেন যে লেন্থ ম্যানেজমেন্টটা কেমন হওয়া উচিত, এবং আর্ম ডেলিভারি করছিলেন, কিন্তু লেন্থ ছিল অনেক পেছনের লেন্থে, অর্থাৎ অনেকটা ব্যাক অফ দ্য লেন্থের জোন থেকে তিনি আর্ম ডেলিভারি জেনারেট করছিলেন। এবং 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ওই জায়গাটা থেকে আলটিমেটলি নর্মাল কাইন্ড অফ পিচগুলোতে ওই লেন্থে বল পিচ করা মানে ব্যাটসম্যান চা খেয়ে মারবে। বাট শেখ মেহেদী ওই দিনের পিচটাকে রিড করতে পেরেছিলেন, ওই দিনের পিচটাকে রিড করে কোন লেন্থে বল পিচ করতে হয় সেটাকে খুব ভালো মতো মেনটেন করেছিলেন। এবং আমি বললাম না যে টার্নিং পয়েন্টগুলো কিন্তু আসলে তার কাছ থেকে অনেকাংশে জেনারেট করা, এবং সেটা কিন্তু বাংলাদেশ এর আগে করেছে, বাট ওই যে আমরা ঠিকঠাক মতো আসলে বুঝতে পারি না। মেয়েদের বোলিংয়ের অন্যতম বড় বৈশিষ্ট্যর জায়গাটা হচ্ছে আইলাইনের নিচে, আইলাইন ফ্লাইটটা আইলাইনের নিচে, এবং
ওভার স্পিন করতে পারার দক্ষতা। আপনি যদি ঠিক এই মুহূর্তে পর্দায় সাইড স্পিন এবং ওভার স্পিনের পার্থক্যটা দেখেন, তাহলে ওভার স্পিনটা হচ্ছে এরকম ধরনের বল যেখানে সিম পজিশনটা থাকে টুয়ার্ডস দ্য ব্যাটার। এই ওভার স্পিন কাইন্ড অফ নেচারের বোলিং অনেক ব্যাটসম্যানদেরই আসলে খেলতে হিমশিম খায়, বা অনেক উইকেট আছে যে সমস্ত উইকেটে সাইড স্পিন ঠিকঠাক মতো কাজ করে না, বিশেষ করে উইকেট যখন একটু ফ্ল্যাটার থাকে তখন এই ওভার স্পিন কাইন্ড অফ নেচারের বলগুলো স্কিড এবং বাউন্সটা কিন্তু এক্সট্র্যাক্ট করে, যেটা শেখ মেহেদী হাসান খুব ভালো মতো করতে পারেন। আপনি লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সফরে যখন বাংলাদেশ গিয়েছিল, একই ম্যাচে আপনি খেয়াল করে দেখবেন যে শেখ মেহেদী হাসান টিপিক্যাল অফ ব্রেক করছেন, আর্মার ডেলিভারি করছেন, লেগ স্পিন করছেন। নিকোলাস পুরানকে তো অনেক বেশি মাত্রায় নাস্তানাবুদ করেছিলেন। আমি যদি ভুল না করে থাকি, ওই সিরিজে শেখ মেহেদী হাসান তার ওই ম্যান অফ দ্য সিরিজ ছিলেন। ওই সিরিজে তিনি ম্যান অফ দ্য সিরিজ ছিলেন। পরের সিরিজে আবার আমি জানি না, ব্যাটিং হয়তো বা খারাপ করেছিলেন, এরপরে কথা উঠছিল যে শেখ মেহেদী হাসানকে মানুষ দলে কেন নেয়, বাংলাদেশ টিমে কেন নেয়। এটা একটা প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে মানে আমাদের দেশের মানুষ ফরম্যাট ভুলে যায়, অনেক সময় ফরম্যাট ভুলে যায়। দেখা গেল যে একটা গ্যাপের পর যখন খেলতে এসেছে আগের প্রিভিয়াস রেকর্ড ভুলে যায়, এবং কোন সমস্ত বোলাররা আসলে টার্নিং পয়েন্ট জেনারেট করছে, ওই টার্নিং পয়েন্টের জায়গাগুলো কিন্তু আমাদের দেশে খুব বেশি মানুষ বুঝতেও পারে না। দেখা গেল যে হয়তো বা উইকেট পাচ্ছেন একটা, কিন্তু এমন একটা উইকেট তিনি নিয়ে গেছেন যে উইকেটটা আসলে 50 রানের ভ্যালু অ্যাড করতে পারতো। এটাই হচ্ছে টার্নিং পয়েন্টের জায়গাটা। শেখ মেহেদী কিন্তু ওই টাফ টাইমটা ব্যাটসম্যানদেরকে দেন। আপনি পাওয়ার প্লে বোলিং যদি চিন্তা করে দেখেন এবং প্রথম 10 ওভারের মধ্যে বোলিং যদি চিন্তা করে দেখেন, শেখ মেহেদী হাসান সাম্প্রতিক সময় কিন্তু বেশ টার্নিং পয়েন্ট জেনারেট করেছেন। বাট আবারও বললাম, ওই যে তিনি খুব বেশি মূল্যায়িত হন না, অনেক বেশি মাত্রা আন্ডাররেটেড থাকেন তার ব্যাটিংটার কারণে। এই বিপিএলে ব্যাটিংটা ভালো করেছেন, দ্যাটস আ প্রোগ্রেসিভ সাইন। আমার কাছে তারপরেও মনে হচ্ছে আরও ব্যাটিং উন্নতি করার জায়গা আছে, এবং ব্যাটিংয়ের উন্নতি যখন তিনি আসলে আরও করবেন তখন হয়তোবা তিনি মূল্যায়িত হবেন। বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, টু বি ভেরি অনেস্ট, শেখ মেহেদী হাসানের বোলিংয়ের বা ক্রিকেটিং সেন্সের ওই জায়গাটা আছে যেখানে তিনি টার্নিং পয়েন্ট জেনারেট করতে পারেন, এবং ব্যাটিংটা একটু ভালো করতে পারলে আমার কাছে মনে হয় যে এর পরবর্তী সময়গুলোতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে শেখ মেহেদী হাসানেরও ডাক পড়বে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।